ফল হারিণী অমাবস্যা, এই ফল হারিণী অমাবস্যা কি? প্রথম কথা হচ্ছে ফলহারিণী মানে ফলপ্রাপ্তি। তোমার বাড়ির কেউ হঠাৎ অসুস্থ, তুমি কোন একটা হসপিটাল বা ডাক্তারখানায় নিয়ে গেলে, ডাক্তার দেখে বললো কোনো কিছু হয়নি, ওষুধগুলো খাওয়ান ঠিক হয়ে যাবে। আপনি ওষুধগুলো কিনলেন, যত দামি হোক, দেখলেন আপনার রোগী সুস্থ হয়ে গেছে, তখন দামটা ভ্যারি করবে না ওই ডাক্তারটা কি ওষুধ দিয়েছে সেটা ভ্যারি করবে? সুস্থতা ভালো রেজাল্টের জন্য কিন্তু পয়সার মূল্যটা দেখে না, মূল্যটা তখন থেকে সেই মানুষটার জন্য বেটার হয়। তাহলে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু পজিটিভ রেজাল্ট চাই, পজিটিভ রেজাল্ট। তাই পজিটিভ রেজাল্ট কে বলা হয় ফল। রেজাল্টের বাংলা হচ্ছে ফল। অসীমা বলে একটি মেয়ে আমার কাছে, তার পরিবারের অন্য সমস্যা নিয়ে এসেছিল, সমস্যার সমাধান করে দিয়েছে ওর কাছে আমি ভগবান। হঠাৎ ওর জিভে বিভিন্ন রকম ঘা হতে শুরু হলো, যা খাচ্ছে তাতেই ঝাল আর কিছু খেতে পাচ্ছেন। উনি প্রথমে লোকাল ডক্টরকে দেখালেন, সমস্যা আছে বলে ওষুধপত্র দিলেন, কিছু মলম দিলেন, কাজ হচ্ছে দুজন ঘা বেড়ে যাচ্ছে। উনি চলে গেলেন মুম্বাই বিখ্যাত হসপিটাল টাটা মেমোরিয়াল ক্যান্সার, ওখানে গিয়ে ডক্টর দেখালেন। তিনি বললেন এটাকে এফএনসি করতে হবে। পাওয়ানোর পর দেখতে পাচ্ছে ক্যান্সার। কি করতে হবে না, চিপটা অর্ধেকটা কেটে ওটি করে বাদ দিতে হবে। ওর ছেলের নাম সম্রাট, বলছে দাঁড়াও এটা করবো না, মামাকে একবার ফোন করি। তা আমাকে ফোন করেছে, আলাম তুই মুম্বাই থেকে চলে আয়। বলছে বলছো, আলাম তুই মুম্বাই থেকে চলে আয়। ও আমার কথা শুনে টাকা পয়সা যাচ্ছিল, ফ্লাইটের টিকিট কেটে চলে এসছে। আমি দেখে বললাম কিচ্ছু হয়নি, টোটালটা বান মেরেছে। ক্যান্সার কোনো রোগ নয়, জেনে রাখো। ক্যান্সার হচ্ছে আলসার, আলসার হচ্ছে ঘা। সেই ঘা যদি না সারে সেটা হয় ক্যান্সার। তুমি জানো প্রত্যেক ক্যান্সার হওয়ার আগে একটা টিউমার হয়, টিউমারের উপর ঘা হয়। এই ঘা যদি দীর্ঘদিন ধরে থাকে সেটা কার্সিনোমায় যায়। ঠিক আছে, এই কার্সিনোমা কিন্তু ম্যাক্সিমামই 99% ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক তুমি দেখবে, তুমি একটা জিনিস খেয়াল করবে বা গ্রাম অঞ্চলে দেখবে, আপ বলে একটা কথা আছে। তুমি অনেকের না গায়ে হাতে অনেক বড় বড় টিউমার হয়, কিন্তু সারা জীবন বেঁচে আছে। কার্সিনোমা হতে গেলে অল টিউমার হতে হবে, একটা হয় নন ক্যান্সার, একটা ক্যান্সার। এই ক্যান্সার টিউমারটা হয় কখন, যখন তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করা হয়। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার নয়, তিনি গোসাই ঠাকুরের আড্ডায় বহু পরিচিত মুখ, আচার্য শ্রী সৌমেন। দাদা, আরো একবার ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে এপিসোডটা শুরু করব, ফল হারিণী অমাবস্যা, এই ফল হারিণী অমাবস্যা কি? প্রথম কথা হচ্ছে ফলহারিণী মানে ফলপ্রাপ্তি। আচ্ছা, কিরকম? ধরো তোমার খুব খেতে ইচ্ছা করলো আজকে যে একটু মাংস ভাত খাবো মায়ের হাতে। তা মা বললে যা বাজারে যা। তুমি বাজারে গেলে, একটু কচি পাঠা নিয়ে এলে। এই কচি পাঠাটা রান্না করার জন্য যা যা আনুষঙ্গিক দরকার, সবজি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সেগুলো তুমি বাজার করলে। এবার মাকে এনে তুলে দিলে। মা এবার ওটা আগুনে জ্বালিয়ে কষিয়ে তার প্রিপারেশন দিয়ে রান্নাটা করলো। তুমি স্নান করে এসে গরম ভাতে কচি পাঠার মাংস দিয়ে ঝোল দিয়ে ভাত খেলে। তার মানে তোমার ফলপ্রাপ্তি। ফল কি ছিল? কচি পাঠার মাংসটা খাবো। অথবা তুমি কি করলে, কোন একটি মেলাতে গেলে বা ভালো লাগলো কোনো নার্সারিতে গিয়ে একটা ফুল গাছ নিয়ে এলে। লাগালে কেন না, ফুল গাছটা ফুল দেবে, ঠাকুরের পায়ে চরণে দেবো। কিংবা কোন একটি ফল গাছ ভালো লাগলো, ফল গাছটা পুঁতলে সেই ফল গাছটা থেকে ফল হবে, ঠাকুরকে দেবো, সঙ্গে নিজেরা আহার গ্রহণ করব, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে দেবো। কিংবা তুমি একটা 12 ঘন্টা 14 ঘন্টা খাটছ, ইউপিএসসি হোক, ডব্লিউবিসিএস হোক, আইপিএস হোক, কিংবা ধরো নিট, জয়েন্ট, অথবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
বা হাই লেভেলে বিটেক এমটেক এমবিএ করার জন্য পড়াশোনা করছো, তো তুমি কি চাইবে? এই পড়াশোনার ফলপ্রাপ্তিটা যেন 3 ঘন্টায় যে পরীক্ষাটা হবে সেটা যেন তোমার মনের মতন প্রশ্নপত্র হয় এবং তুমি বেটার রেজাল্টটা পাও। এখানে একটা ছোট্ট করে কথা বলি, হেনালি না করে। ঘটনা হচ্ছে, একটা ছেলে, আমরা যখন পড়াশোনা করছি তখন 5 বছরে গিয়ে আমরা 1-এ ভর্তি হতাম। এখন ধরো বয়স 2 কিংবা 2+ হয়ে গেলেই ভর্তি করে দিচ্ছে। ন্যাচারালি দেখবে মাধ্যমিক বলো সিবিএসই 10 বলো দিতেই 14 থেকে 15 বছর খুব বেশ এরকম একটা লাগে। এই এলকেজি ইউকেজি যেসব লোয়ার পোর্শনে ক্লাসগুলো আছে সেগুলো ধরে নিয়েও যদি আমি একটা ছেলেকে 3 বছরে ধরো সে ভর্তি হলো কোন একটি ক্লাসে, সে যদি মাধ্যমিক প্রথম বোর্ড পরীক্ষাটা দেয় তাহলে 3 থেকে 14 যদি মাইনাস করি তাহলে তার সময় লাগছে 11 ইয়ার্স, মিনিমাম 11 বছর। এই 11 বছরের টোটাল পড়াশোনাটায় ও কতক্ষণের পরীক্ষা দিচ্ছে? 3 আওয়ার্স। 3 আওয়ার্স রেজাল্ট পাচ্ছে কতক্ষণে? 2 মাস কিংবা 2.5 মাস মাথায় জাস্ট হুট করে বোর্ড বলে দিল যে অমুক তারিখে সকাল 10টায় রেজাল্ট বেরোবে, অমুক তারিখে বিকেল 5টায় রেজাল্ট বেরোবে। কোথায় দেখতে পাবেন? না অমুক ওয়েবসাইটে চলে যাবেন, www. যাবেন, রোল নাম্বার, অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা ক্লিক করবেন, রেজাল্টটা পেয়ে যাবেন। এবার সেই স্টুডেন্ট বা স্টুডেন্টের গার্জেনরা অপেক্ষা করে আছে, আত্মীয় স্বজনরা। ঠিক সময়টা বাঁচলো, মোবাইল কিংবা ডেস্কটপ কিংবা ল্যাপটপে গেল, www. সে সাইডে গেল, রোল নাম্বারটা ক্লিক করলো, সেকেন্ডের মধ্যে তার রেজাল্টটা বেরিয়ে গেল। রেজাল্ট বেরোতে কতক্ষণ সময় লাগলো? ম্যাক্স টু ম্যাক্স 1 মিনিট। আর এখন যা 5G এসে গেছে তাতে অতক্ষণ সময় লাগে না, আমি ধরে নিলাম ম্যাক্সিমাম। তাহলে এক সময় একটা টাইমে গিয়ে একসাথে পড়লে একটু যে কোনো জ্যাম হয়, তাতেও আমি 60 সেকেন্ড ধরে নিচ্ছি। তাহলে 11 বছরের ফল, 3 ঘন্টার পরীক্ষা, রেজাল্ট বের হতে 3 মিনিটও সময় লাগছে না। ওর ওপরও ডিপেন্ড করছে আগামী দিন সে আর্টসে যাবে না কমার্সে যাবে না সায়েন্সে যাবে। এইবার সে ওই রেজাল্টের উপর ডিপেন্ড করবে তার কেরিয়ারটা। তাহলে এবার ভাবো, প্রত্যেক জিনিসের, সে পরীক্ষা বলো কিংবা মার কাছে কোনো রান্না করে দিলে, যে রান্নার কথা বলছিল, মা খেয়ে দিয়ে বলে বাবা কেমন হয়েছে? মা ভীষণ ভালো হয়েছে, আরেকদিন করো। হ্যাঁ বাবা, মা খুশি হলো, আনন্দ পেল। কিংবা তোমার বাড়ির কেউ হঠাৎ অসুস্থ, তুমি কোন একটা হসপিটাল বা ডাক্তারখানায় নিয়ে গেলে, ডাক্তার দেখে বললো কোনো কিছু হয়নি, ওষুধগুলো খাওয়ান, ঠিক হয়ে যাবে। আপনি ওষুধগুলো কিনলেন, যত দামি হোক, দেখলেন আপনার রোগী সুস্থ হয়ে গেছে, তখন দামটা ভ্যারি করবে না ওই ডাক্তারটা কি ওষুধ দিয়েছে সেটা ভ্যারি করবে? সুস্থতা, ভালো রেজাল্টের জন্য কিন্তু পয়সার মূল্যটা দেখে না, মূল্যটা তখন থেকে সেই মানুষটার জন্য বেটার হয়। তাহলে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু পজিটিভ রেজাল্ট চাই, পজিটিভ রেজাল্ট। তাই পজিটিভ রেজাল্ট কে বলা হয় ফল, রেজাল্টের বাংলা হচ্ছে ফল। ঠিক তেমনি আধ্যাত্মিক গুরু আমাদের সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে যিনি চিনিয়েছিলেন তিনি হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার প্রিয় গুরু হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর পরমহংস রামকৃষ্ণ। এই রামকৃষ্ণ ছিলেন বিরাট বড় আধ্যাত্মিক যেমন ব্যক্তি, বিরাট বড় বৌদ্ধ দার্শনিকের ফিলোসফার, 64 যোগিনীর সাধক প্লাস সমাজ সংস্কারক। তিনি জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার দিন যিনি বলতেন যে আমি সকলের মা, সেই মাতা সারদা মাকে ষোড়শী রূপে, মানে 16 বছরের কুমারী রূপে বিভিন্ন ফল দিয়ে আধ্যাত্মিক পাওয়ারে আরেকটু বড় জায়গা পাওয়ার জন্য এবং সকলের মঙ্গলের জন্য আমাদের আজকের যে দক্ষিণেশ্বর, সেই দক্ষিণেশ্বরে মাকে উনি মাতৃ রূপে, মানে মা বলতে সারদা মাকে, জীবন্ত সারদা মাকে, উনি তো ভবতাই রূপকে তো পুজো করতেন, সেটা চিন্ময় রূপকে মিন্ময় রূপ দেখেছিলেন।
আর মিন্ময় রূপকে আরেকটু মিন্ময় রূপ দেখতে মা শারদা মাকে ষোড়শী মানে 16 বছরের কন্যা হিসাবে বিভিন্ন ফল দিয়ে উনি ফলপ্রাপ্তি অমাবস্যার দিন পূজা পাঠ করেছিলেন এবং সেই পূজা পাঠের ফল স্বরূপ উনি 1 জানুয়ারি উনি কল্পতরু হয়েছিলেন। কল্পতরু হয়েছিলেন, আমরা যেটা কল্পতরু উৎসব হিসাবে 1 জানুয়ারি মানি, যে তো চৈতন্য হোক। তা এই আধ্যাত্মিক গুরু একদিকে তুমি দেখো ওই ফলপ্রাপ্তি অমাবস্যার দিন, এইদিকে আমাদের রাম ও কৃষ্ণ যিনি 64 যোগিনীর সাধক, যার গুরু ছিলেন স্বয়ং তোতাপুরী, ঠিক আছে। আবার বেনারসের স্বয়ং মহাকাল, স্বয়ং সদ্যজাত কাল ও ভৈরব তৈলঙ্গ স্বামী। আবার ওই সময় আমাদের মহাপীঠ তারাপীঠ সিদ্ধপীঠে আছেন গুরু বামদেব। বলে না, যখন সূর্য ওঠে চারিদিকে আলো দেয়, যখন ভগবানের আবির্ভাব হয় চারিদিক থেকে বিভিন্ন ভাবে, যার জন্যে কাশীকে শৈব তীর্থ বলা হয় এবং যার জন্য মণিকর্ণিকা ঘাটে আমাদের মৃত্যুকে সবসময় কষ্টদায়ক বলা হয়, কিন্তু মণিকর্ণিকার ঘাটে কারুর যদি মৃতদেহ, এই নশ্বর দেহ পোড়ানো হয়, পঞ্চভূতে বিলীন করা হয়, সেখানে মানুষ হাসে, কারণ তার কানের কাছে সে স্বয়ং দেবাদিদেব মহাদেব, স্বয়ং কাশীর বিশ্বনাথ তারক ব্রহ্ম নাম বলে যান, তার শিবলোকের প্রাপ্তি হয়। যার জন্যে কাশীতে একমাত্র, এর আগেও বলেছিলাম, মাসানলি হয়। তার আগে আমি তোমাকে বলেছিলাম কাশী হচ্ছে স্বয়ং বিরাট শৈবতীর্থ। দেখবে বেনারসের নাম আছে, কাশীর নাম নেই। এই জম্বু দ্বীপে, জম্বু ভারতবর্ষে, ভারতখণ্ডে, এমনকি কাশীর গঙ্গার জল সব সময় প্রবাহমান, জোয়ার আছে, ভাটা নেই। এমনকি কাশীর গঙ্গার জল আনা যায় না। এই নিয়ে তো আমি এটাকে অনেক এপিসোড করেছি। এইবার তুমি জেনে রাখো, এই বঙ্গদেশ হচ্ছে কালীতীর্থ। এই বঙ্গদেশ কোনটা? অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। এই অঙ্গ, বঙ্গ, কলিঙ্গর মধ্যে কিন্তু, বঙ্গের মধ্যে কিন্তু আসাম আছে। আচ্ছা, কারণ আমাদের ফলহারিণী অমাবস্যার যত কালীতীর্থ আছে সমস্ত জায়গায় মহা সমরে পূজা পাঠ হয়। সঙ্গে যেটা আমাদের সৌভকবির জনিপীঠ, যেটা মা কামাখ্যা ধাম, সেই কামাখ্যা ধাম কাদের জায়গা ছিল জানো? কুচবিহারের রাজাদের। আচ্ছা। এবং তুমি জেনে রাখো, তাদের একটা পাপ দোষের ফলে কুচবিহার রাজার পরিবারের কোনো ব্যক্তি কামাখ্যা ধামের প্রবেশ নিষেধ, যদি যায় তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। তাই কুচবিহার রাজ পরিবারের কোনো পরিবার বা তাদের বংশ পরম্পরা কামাখ্যা ধামে যায় না। এই অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ তোমার হচ্ছে টোটালটাই মা কালী, মা দুর্গা, দশমা বিদ্যার পীঠ। তার মধ্যে কি আছে? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা। এবং তোমাকে এর আগেও বলেছি, এই ফলপ্রাপ্তির আগে, এই যে জগন্নাথ দেবের প্রসাদকে এখানে মহাপ্রসাদ বলে, সেটা জানো, মা বিমলা রয়েছে, বিমলা তীর্থ, জগন্নাথ পীঠ। এদিকে জগন্নাথের প্রসাদ উৎসর্গ করার পর সেই প্রসাদ বিমলার উদ্দেশ্যে, বিমলাকে এখনো পীঠের একটা পীঠ। আবার দক্ষিণেশ্বরের প্রসাদও কিন্তু মনে রাখবে মহাপ্রসাদ, কারণ ওই প্রসাদ উৎসর্গ হয় বেলুর মঠে, যখন আমাদের জগদ্ধাত্রী পুজো হোক, দুর্গা পুজো হোক, তার যখন করে বলি হয়, দক্ষিণেশ্বরের প্রসাদ ওখানে উৎসর্গ হয়। তাই এই ফলপ্রাপ্তি হচ্ছে যে কোনো ফল পাওয়ার জন্য। ধরো তুমি দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করছো, প্রচুর পরিশ্রম করছো, কিন্তু কোনোভাবে ব্যবসায় সাফল্য জিনিসটা পাচ্ছ না, সাকসেস তোমাকে কোনোভাবে ধরা দিচ্ছে না, কিন্তু তুমি পরিশ্রম করছো, কিন্তু ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। তুমি কোন
কোনো ডিফেন্স হোক, পুলিশ হোক, মিলিটারি হোক, বিভিন্ন পরীক্ষায় চান্স নিচ্ছ, মাঠে গিয়ে পাস করে যাচ্ছ, কিন্তু রাইটিং পরীক্ষায় গিয়ে তুমি কোনো না কোনো 2-1 নাম্বারের জন্য ফেল করে যাচ্ছ। সেটা হতে পারে ডিফেন্স, হতে পারে ব্যাংকিং সেক্টর, হতে পারে রেল সেক্টর, হতে পারে কোনো কম্পিটিশন এক্সাম। তোমার মেডিকেল রিপোর্ট সব ওকে, 5 বছর 6 বছর হলো তোমরা বিবাহিত জীবন হয়েছে, তোমাদের দাম্পত্য জীবনে, বা তোমরা ভাবছো তৃতীয় ব্যক্তি একটা আগমন দরকার সুখের সংসারের জন্য, চেষ্টা করে যাচ্ছ, 2-1 বার হচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, প্রেগনেন্সি আসছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এবার তোমরা কি করলে, একটা গাইনোকোলজিস্টের পরামর্শ নিলে, তিনি বিভিন্ন মেডিকেল টেস্ট করতে বললেন, কিন্তু টেস্ট করে দেখতে পাচ্ছ সমস্ত রিপোর্ট ওকে। গাইনোকোলজিস্ট বলছে হচ্ছে না কেন? তাহলে একটা কাজ করুন, আপনারা একটা আইভিএফ নেন। আইভিএফ গ্রান্টেড না, প্রথমটা সাকসেস নাও হতে পারে, কিন্তু চেষ্টা করুন। তা আমার যেটা সাকসেস হবে না, আমি সে যাওয়ার চেষ্টা করবো কেন? ট্রাই আমি তখনই করবো যদি আমি সাকসেস হয়। তাহলে তার আগে একবার এই ফলপ্রাপ্তি অমাবস্যাতে সন্তানের মঙ্গল কামনায় যান না, কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে ভালো করে পূজা পাঠ হোমযজ্ঞ করে নেন। আপনার মেয়ে সুন্দরী কিংবা আপনার ছেলে একটা কর্মসংস্থান করে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, তার একটা দাম্পত্য জীবন, সুন্দর দাম্পত্য জীবন দেবেন, কিন্তু বহুবার যেখানেই যাচ্ছেন পাকা কথা হয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছে। কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো ফলপ্রাপ্তি অমাবস্যার দিন, যেটা 16 মে 2026 পড়েছে, 1 জ্যৈষ্ঠ, সেই শনিবার, সেই দিন কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে দোষটাকে খণ্ডন করিয়ে নেন না। আপনার সন্তান ক্লাস 5, 6, 7 পর্যন্ত ভীষণ ভালো ছিল, কিন্তু এখন কোনো অবস্থাতেই পড়াশোনায় মনোনিবেশ আসছে না, অঙ্ক ভুলভাল করছে, পড়াশোনায় মনোনিবেশ বসাতে পারছে না, চান না। 16 মে 2026 শনিবার, 1 জ্যৈষ্ঠ, বলা হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম ফল খুবই সুন্দর এবং খুবই মারাত্মক। এই কলিযুগে ফলপ্রাপ্তি অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, আমরা যে কাজই করি না কেন সবই তো ফলের জন্য করি, রেজাল্ট বেটারের জন্য করি। আপনি একটা জমি কিনে বাড়ি করবেন, করতে পারছেন না, চান না, কোনো ফলহারিণী অমাবস্যা দিন, কোনো ফলপ্রাপ্তি অমাবস্যা দিন কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিকের কাছে যেতে হবে, গিয়ে পূজা পাঠ হোমযজ্ঞ করে সঠিক কাজটা করে আনুন। দেখুন আপনার রেজাল্ট হতে বাধ্য, কিন্তু সেটা কি কারণে আটকে আছে, কি জন্যে আটকে আছে, এর জন্য আপনাকে ফলহারিণী অমাবস্যার আগে সেই জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে বিচারটা করাতে হবে। তারপরে গিয়ে আপনি ওই দিন ফাইনাল ওটিটা করলেন। যেমন আপনার পেটের যন্ত্রণা, আপনি ডক্টরের কাছে গেলেন, ডক্টর বলে আপনি একটা ইউএসজি করুন, করে দেখলে হয়তো আপনার গল ব্লাডার স্টোন, তাহলে এবার ডক্টর দেখে বলে এটাকে ওটি করতে হবে, তাহলে এবার একটু বিভিন্ন কিছু ছোটখাটো রক্ত পরীক্ষা করিয়ে বললো অমুক দিন ওটি, সেদিন ওটি করলেন, পরের দিন বাড়ি চলে গেলেন হাঁটতে হাঁটতে, ব্যাস। সেই দিনও ডে টু ডে অনেক ওটি হয়, হাঁটতে হাঁটতে বাড়ি চলে যায় মাইনর হলে। তা ঠিক তেমনটি তারাকে কোনো ভালো তান্ত্রিকের কাছে যেতে হবে। জ্যোতিষ কি? জ্যোতিষ বিচার। তান্ত্রিক কি? তান্ত্রিক হচ্ছে আচার এবং আপনার ফলাফল। যেমন আপনার যদি কোনো জায়গায় অস্ত্রোপচার প্রয়োজন হয়, মেডিসিনে কাজ করবে না, আপনাকে অস্ত্রোপচার করার পর মেডিসিন কি করবে, শুকানোর জন্য কাজটা করবে। ঠিক তেমনটি জ্যোতিষের কাছে গিয়ে স্টোন বা রত্ন পড়লে যদি ভাগ্য পরিবর্তন হতো, তাহলে এই যে অক্ষয় তৃতীয়া চলে গেল, তারপর দেখুন 4টে ধাম খুলেই গেছে। কেদারনাথ আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ, বদ্রীনাথ 4 ধামের 1 ধাম, গঙ্গোত্রী, যমুনোত্রী। গঙ্গোত্রী হচ্ছে গঙ্গার উৎপত্তি স্বর্গের দ্বার থেকে, আর যমুনোত্রী। এই 4 ধামে লক্ষ লক্ষ লোক ডেলি যাবে। আচ্ছা, তুমি পাগল, আমি পাগল, সবাই পাগল, ছেড়ে দাও। এরপরে দেখবে আর একটা জায়গা মানুষ যাবে, গোটা 42-43 দিনের জন্য খোলা থাকে, 12 মাস বন্ধ থাকে, সেটা হচ্ছে অমরনাথ, যেখানে অমর কথা শুনিয়েছিলেন। এখন থেকে দেখো রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, এবং যেখান থেকে পাস দেয়, ধরো জম্মু কাশ্মীর ব্যাংক আছে, পিএনবি ব্যাংক আছে, আর একটা কোন একটি ব্যাংক আছে, সেখানে দেখো ভোরবেলা থেকে লাইন পড়ে যাচ্ছে, একজন একবার নয় একাধিকবার যাচ্ছে, কিছু
পাচ্ছে বলে তো যাচ্ছে। আচ্ছা, তুমি কোনোদিন দেখেছো তোমার বাড়ির পাশ থেকে, এখান থেকে তো কালীঘাট বেশি দূর নয়, কোনোদিন গিয়ে দেখো তো ভোরবেলা কোনো দর্শনার্থী নেই মায়ের পুজোতে, বা তারাপীঠে কোনো দর্শনার্থী নেই, তুমি একা বসে আছো। ওই বন্ধের দিন মনে করো ঘোষিত কোনো বন্ধ হলো বা ঘোষিত কোনো ছুটি থাকে না, সেই দিন দেখবে আরো সব থেকে বেশি ভিড়, সব থেকে বেশি ভিড়। কারণ কি? মানুষ তো পাগল নয়, কিছু না পেলে কিছু যাবে। সব কি করে? পঞ্চ ফল দিয়ে পুজো দেয়, পঞ্চ মিষ্টান্ন দিয়ে পুজো দেয় ভালো ফল বা ভালো রেজাল্টের জন্য। তাই সেই ফলাফলটা সঠিক দিনে কাজ করুন না। সেটা হচ্ছে 16ই মে, 1 জ্যৈষ্ঠ 2026 শনিবার। যে কোনো ফল, যে সমস্ত ফল আপনার আটকে আছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, যেমন হোল বডি আমাদের বলা হয় রিপোর্ট করতে, ঠিক তেমন যে কোনো ফল, কঠিন থেকে কঠিনতম ফল, যেটা হাজার চেষ্টা করে হয়নি, সেটাও করে দেখুন ফল প্রাপ্তি অমাবস্যার দিন রেজাল্ট পেতে বাধ্য। পাবেনই পাবেন, গ্যারান্টি অ্যান্ড চ্যালেঞ্জ। যদি সঠিক কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কাজটা করেন, যেমন আমার সবসময় কাজ হয় আমার বাড়ির পঞ্চমুণ্ডী আসন, সেখানে বসে হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া করে প্রত্যেককে দোষ খণ্ডন করিয়ে সঠিক রেজাল্ট দিতে হয়। সে আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই, ভালো তান্ত্রিকের কাছে যান, কিন্তু সেখানে যেন পঞ্চমুণ্ডী আসনটা থাকে। এই যে লোকে তারাপীঠে যায়, অবশ্যই তারাপীঠ মহাপীঠ, কিন্তু সে পীঠের আর এখন অস্তিত্ব নেই। আগে তারাপীঠে জানো কাঠে চুল্লিতে পঞ্চভূতে বিলীন করা হতো এই মহাকালের দেহকে, মানে যারা নশ্বর হয়ে যেত। এখন সেখানে ইলেকট্রিক চুল্লি বসিয়েছে, মানে প্রকৃতির যে নিয়ম তার বিরুদ্ধে কাজ করেছে। গিয়ে কি করছে, তিনবার ইলেকট্রিক চুল্লিকে চার্জ করেছে স্টার্ট করার জন্য, একবারও পারিনি, ফেলিওর, একবারও পারিনি, যার জন্য ইলেকট্রিক চুল্লি বন্ধ। কি হলো? ন্যাচারাল যে প্রকৃতির বামদেব যে ওখানে ঘুরে বেড়া, তার তো ক্ষতি হচ্ছে। আমাদের এই নশ্বর দেহ চলে যে আত্মার তো মৃত্যু হয় না। উনি সদ্যজাত মহাকাল ও ভৈরব, উনি তারাপীঠ ধামে ঘুরে বেড়াচ্ছেন, তার তো কষ্ট হচ্ছে, তিনি তো পাচ্ছেন। আজকে যার জন্য বেনারস মণিকর্ণিকা ঘাট, ওখানে স্বয়ং সদ্যজাত মহাকাল ও ভৈরব স্বয়ং তৈলঙ্গ স্বামী বিরাজমান, যার জন্য কোনো অঘতান্ত্রিকদের কেউ কোনো ডিস্টার্ব করে না, করবেও না। কারণ তার কারণ হচ্ছে একমাত্র ওখানে তিনি বিরাজমান, যার জন্য বলে পার্থক্যের বেনারস। পাশে করে রয়েছে যাতে কারোর খাওয়া দাওয়ার অসুবিধা না হয়, মাতা অন্নপূর্ণার মন্দির। আচ্ছা, স্ক্রিনে তো আপনার নাম্বার যাচ্ছে, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে, কি প্রসিডিওর আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে প্রসিডিওর দুটো। একটা হচ্ছে আমি আমার মন্দিরে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা 5:30, এখন গরমকাল পড়ে গেছে 6টা পর্যন্ত আমি থাকি। আচ্ছা, মানে থাকি বলতে 24 ঘন্টাই থাকি। ওই সময়টা আমার যত ভক্ত তাদের জন্য অনুমতি রয়েছে প্রতিদিন ওই 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত আমি তাদের অভাব অভিযোগ বিচার করব, শুনবো। তারপর আমি নিজস্ব জপ তপ, আমার কিছু তান্ত্রিক উপায় কর্মকাণ্ড থাকে প্রত্যেক ভক্তের জন্য, তখন ওই কাজে ব্যস্ত হয়ে যাই বলে ওই সময় আমি সন্ধ্যে 6টার পর আমি প্রতিদিন নিজের জপ তপ, আনুষঙ্গিক বিভিন্ন তন্ত্রের কিছু গুপ্ত ক্রিয়াকর্ম থাকে যেগুলো প্রকাশ্য বলা উচিত নয়, আর বলবো না, সেই ক্রিয়াকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাই। আমার এই বুকিং নাম্বারে কল করলে পাবেন, অথবা যারা দূর দূরান্ত থাকেন তারা অনলাইনে বুকিং করলে, অনলাইনে একটা কনসালটেন্সি চার্জ আছে, ওই নাম্বারে পে করলে আপনার বিচার আমি করে দেবো। আচ্ছা, মানে অনলাইনেও হয়? একদম, অনলাইন অফলাইন দুটোতেই হয়? দুটোতেই, অনলাইন অফলাইন দুটোই। আচ্ছা, আপনার বাড়িতে যেহেতু পঞ্চমুণ্ডির আসন আছে এবং আপনি যেহেতু তান্ত্রিক ক্রিয়ার সাথে বহু বছর ধরে আছেন, আমার একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে ভীষণ ইচ্ছা করছে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কি সত্যি হয়? একটা ছোট্ট কথা বলি তোমাকে, কয়েকদিন আগের ঘটনা, হয় কি হয় না তার একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে আমারই পাড়ার একটি ছেলে, খুব ভালো ছেলে, ভীষণ ভালো, কারোর সাথে পাচ্ছে খুব একটা থাকে না। আগে একটু খুব ঝঞ্ঝাট ঝামেলা টামলা পলিটিক্যাল বিষয় থাকতো, লোকের প্রচুর শত্রুতা হয়ে গেছিল,
তারপরে একদিন ওর বাবা মা আমার কাছে নিয়ে এলো, বললো দেখুন তো দাদা, আপনার এই ভাইটা, পাড়ার ছেলে ভাই, আমাকে দাদা, এই কি সব ঝুট ঝামেলা অশান্তি বলতে থাকে সারাক্ষণ, একে মানে যেগুলো হয়ে থাকে, একে থেট দিচ্ছে, ওকে থেট দিচ্ছে, এর সাথে ঝামেলা বাঁধাচ্ছে, ওর সাথে ঝামেলা বাঁধাচ্ছে, শত্রুতা তৈরি করছে। ঠিক আছে, তার দেখলাম ওর গ্রহচক্র প্ল্যানেটে কিছু ডিস্টারবেন্স আছে, তা আমি ওকে একটা অমাবস্যায় আসতে বললাম। ওর বাবা মা এলেন, হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া করে কিছু কবচ তাবিজ করে দিলাম। তারপর মাস 3-4 পর থেকে বিরাট চেঞ্জ, কারুর কোনো ঝামেলার মধ্যে নেই, নিজের কাজ টুকখানি করে, চায়ের দোকানে এসে চা খায়, কিছু বন্ধু বান্ধবদের সাথে নর্মালি এই সিনেমা, খেলাধুলা, মানে যেগুলো নন পলিটিক্যাল, বা পড়াশোনা, মানে পড়াশোনা বলতে এই আজকে জানিস তো অমুক একটা উপন্যাস পড়লাম, বা অমুক বই মেলায় গিয়ে অমুক একটা বই কিনলাম, এই সব বিষয় নিয়ে আলোচনা, খেলাধুলা, খাওয়া দাওয়া, অমুক জায়গায় একটা রেস্টুরেন্ট খুঁজছে, মানে একদম পুরো চেঞ্জ। এবার অনেকে জানো ভালো, কারোর ভালো কারোর সহ্য হয় না, এই ভালোকে সহ্য না হওয়ার ফলে কেউ কে কোনো ক্ষতি করে দিয়েছে। কি করে বুঝলাম ক্ষতি করেছে? এই যে মুসলিম সম্প্রদায়ের 1 মাস রোজার পর যে ঈদটা থাকে না, এটাকে বলা হয় খুশির ঈদ। ওই খুশির ঈদের দিন ও একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, খেতে খেতে আরো 3-4 জন বন্ধু বান্ধব নিয়ে চা খাচ্ছিল, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। এবার ন্যাচারালি মাথা ঘুরে পড়ে গেলে আমরা কি ভাববো? হয়তো হার্টের কোনো সমস্যা বা স্ট্রোক হয়েছে। যাক, ওকে নর্মালি একটা ন্যাচারাল ডক্টরের কাছে নিয়ে আসা হলো, লোকাল ডক্টর। তিনি ট্রিটমেন্ট করে দেখলেন বিপি প্রচুর লো হয়ে গেছে, ওকে কিছু ওআরএস খাইয়ে বললেন যে বেটার মানে রেজাল্টের জন্য এবং ওকে তাড়াতাড়ি রিকভারি করার জন্য কোনো বেটার নার্সিংহোমে বা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল নিয়ে যান। তোর বাড়ির লোক সঙ্গে সঙ্গে কলকাতা বুকের ওপর নাম্বার 1 একটা এম বাইপাস ওপর নার্সিংহোম, আমি নাম বলবো না, সেখানে নিয়ে গেল। ওর বাড়ির লোকজন আমাকে ফোন করলো, আমি বললাম ডাক্তার কোনো রোগ খুঁজে পাবে না, প্রথমেই বলে দিল। বেশ, ওর মা বললো হ্যাঁ, মানে একটা মানুষের একটা কৌতূহল হয় না যে কি বলছে, মাথা ঘুরে পড়ে গেল, ডাক্তার কোনো রোগ খুঁজে পাবে না, এটা হয় নাকি? বেশ ভালো কথা। নাম্বার 1 নার্সিংহোমে নিয়ে গেছে, মানে ওয়েস্ট বেঙ্গল মধ্যে নাম্বার 1, যেখানে লোকে যেতে চায় বেটার ট্রিটমেন্টের জন্য। গেল, গিয়ে ওখানে ডক্টর দেখে বলে কি হয়েছে, ও বললো যে মাথা ঘুরে পড়ে গেছে। ওর বাড়ির লোককে বললো। বেশ, সঙ্গে সঙ্গে ওখানকার টপ লেভেলের একজন কার্ডিওলজিস্ট এলেন, এসে বললেন ওকে একটা ইসিজি করো, ইকো করো। ইসিজি ইকো করলেন, করে কিছু রেজাল্ট পেলেন না, বললেন তাহলে একটা হলটার মনিটর করো, একটা সিটি স্ক্যান করো ব্রেনে। সিটি স্ক্যানে হালকা কিছু পেলেন, বললেন ঠিক আছে। হলটার মনিটর রেজাল্ট এলো, হলটার মনিটর কিছু পেলেন না, বললেন তাহলে সিটি স্ক্যানে যখন কিছু পেয়েছি তখন এটা আমি ফরওয়ার্ড করছি একজন নিউরোলজিস্টের আন্ডারে। উনি কার্ডিওলজিস্ট, উনি নিউরো বোঝেন, কিন্তু পুরোটা বোঝার জন্য একজন নিউরোলজিস্টের পরামর্শ দিলেন। নিউরোলজিস্ট এলে এসে বললেন হ্যাঁ তেমন কিছু পাচ্ছি না, আপনি তো সবই ঠিক আছেন, কোনো সাইডও পড়িনি, কিছুই না, তবু আমি একটা এমআরআই করতে দিচ্ছি। ব্যাস, রাতের বেলা এমআরআই হলো। পরের দিন নিউরোলজিস্ট এলেন, 5 দিন কিন্তু হসপিটালে অ্যাডমিটেড, আইসিইউ রুমে। দেখে বললেন না আপনার না আগামীকাল ছুটি, কিচ্ছু নেই, জাস্ট হয়তো সোডিয়াম পটাশিয়াম লোর জন্য হয়েছিল, সোডিয়াম পটাশিয়ামের জন্য আমরা চার্জ করে দিয়েছি, সোডিয়াম পটাশিয়ামটা কন্ট্রোলে চলে এসছে, 4-5টা স্যালাইন আপনাকে দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই। বেশ, খুব ভালো কথা, ছুটি দিয়ে দিল। তারপরের দিন এলো, আর কি হয়েছিল ওকে বললাম, বলছে না কিছুই তো তার বললাম, তোর মাকে বলছিলাম রোগ ধরতে পারবে না, কিন্তু তোর চোখ মুখ খোলা কেন? বলছে এই নর্মাল প্রচুর স্যালাইন টেলাইন খেয়েছি, আমরা যেটা ন্যাচারাল লেমেনরা বলে থাকে যে এই তোর চোখ মুখ খোলা কেন রে এত, বলিস না দুপুরবেলা প্রচুর নাক ডেকে ঘুমিয়েছি তো ওই চোখ মুখ খুলে গেছে, আমরা ন্যাচারাল যেটা বলে থাকি। এই গলাটা বসা কারণে, আর বলিস না একটু ঠান্ডা গরম ঠান্ডা লেগে গেছে, কিন্তু এর পেছনে যে অনেক কারণ থাকতে পারে সেই কারণগুলো আমরা তো অনুধাবন করি না ন্যাচারালি। ব্যাস, খুব ভালো কথা। ঠিক 2-3 দিনের পর শুনলাম যে ভোরবেলা তখন নাকি এত সাফোকেশন, এত অক্সিজেনের প্রবলেম যে 79,
80 এরকম নেমে আসছে অক্সিজেন লেভেল, ওকে আবার ভর্তি করতে হয়েছে কোনো একটি নার্সিংহোমে। সেই নার্সিংহোম পর্যন্ত নিয়ে যেতে পারিনি, বাড়ির থেকে 7 কিলোমিটার দূর। ওর ওখান থেকে বাড়ির থেকে ওই নার্সিংহোম, যে নার্সিংহোমে ও অ্যাডমিট ছিল, নাম্বার 1 নার্সিংহোম, সেখানটা বাড়ির থেকে ধরো 22 থেকে 25 কিলোমিটার, অত দূর নিয়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল না। বাড়ির পাশে 5-7 কিলোমিটার দূরের মধ্যে একটা লোকাল কিছু সুপার স্পেশালিটি নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে। কি এত অক্সিজেন লেভেল কমে গেছে। যাই হোক, ওরা বাইপ্যাক টাইপ্যাক দিয়ে অক্সিজেনটাকে লেভেলটাকে ঠিকঠাক এনে বিভিন্ন টেস্ট করিয়ে ওকে মোটামুটি দুপুরের মধ্যে ঠিক করলো। এবার ওর মা এসছে, ওর মা এসে বলছে, হয়েছেটা কি বলো তো বাবু? আমি তো প্রথমে বিশ্বাস করিনি, তুমি তো বলছো। ওরা বলছে বুকে জল জমেছে, জলটাকে এক্সাম করতে পাঠাতে হবে, কিন্তু আমাদের ভয় লাগছে এটা আবার যদি হয়, ক্যান্সার ট্যান্সার হয়, কার্সিনোমা হয়। ওরা আবার বিকালে বলছে, কখনো বলছে হিমোগ্লোবিন কমে গেছে, ও অ্যানিমিয়ার পেশেন্ট। আবার পরের দিন বলছে যে ওর তো ক্রিয়েটিন লেভেল বেড়ে গেছে, ও রেনাল কিডনির পেশেন্ট। কখনো বলছে হার্টের পালস রেট খুব বেড়ে গেছে, ও তো কার্ডিয়াক পেশেন্ট। আমি করে কিচ্ছু নেই, ওকে পুরোপুরি বান মারা হয়েছে। বান মেরে এমন করা হয়েছে, যেহেতু ও আজ থেকে 3-4 মাস আগে আমার একটি যজ্ঞে বসে কবচ করিয়ে দিয়েছিলাম বলে ও ওই অক্সিজেন লেভেলটুকখানি টেনে 5 কিলোমিটার পর্যন্ত ওই নার্সিং গিয়ে সাপোর্টটা নিতে পেরেছে, যেহেতু কবচটা ছিল বলে। আমি আজকে একটা কাজ করিয়ে দিচ্ছি, ও কালকের দিন থেকে পরশু দিনের মধ্যে ও নার্সিংহোম থেকে ছাড়া পেয়ে যাবে। পাওয়ার পর ও থলি চেক আপের জন্যে কোন একটি বেটার নার্সিংহোমে গিয়ে টেস্ট করাবেন, দেখবেন কিচ্ছু পাবেন না। তোর মা বললো ঠিক আছে তাই, এতগুলো টাকা যখন বাবু যাচ্ছে, আর সামান্য একটু টাকা নয় যাবে। ওই রাতের বেলা আমি হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া করে সব করে দিলাম। করে দেওয়ার পর আমি বললাম কবচটাও নার্সিংহোম থেকে আসার পর পাবে। ওই একটা মায়ের প্রসাদে ফুল, আমি বললাম আপনি কথা বলতে বলতে জাস্ট মাথায়, বুকে আর পায়ে একটু লাগিয়ে দেবেন, দেখবেন 2 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবে। বেশ, খুব ভালো কথা। তাই করলো। পরের দিন বলছে হ্যাঁ হিমোগ্লোবিনটা একটু বেড়েছে, ওকে আমরা ছুটি দিচ্ছি, 14 দিন পর কিন্তু এনজিওগ্রাম করে নিয়ে যাবেন। আর ঠিক আছে, আমাকে ফোন করে বললো বাবু এনজিওগ্রাম করতে বলছে। আমি বললাম আপনি ইমিডিয়েট যদি করতে হয় এক্ষুনি বাড়িতে না নিয়ে এসে আপনি যেখানে বেটার মনে করবেন সেই নার্সিংহোমে গিয়ে কোনো একটা কার্ডিওলজিস্টকে দিয়ে তোরও টোটাল থলি চেক আপ করিয়ে নিয়ে চলে আসো। বেশ, খুব ভালো কথা। ও আমার কথা শুনে গেলেন, কার্ডিওলজিস্ট ভর্তি রাখলেন, সেই দিনই এনজিওগ্রাম করলেন, করে দেখলেন কিচ্ছু নেই, সব রিপোর্ট ওকে পরের দিনই রিলিজ দিয়ে দিলেন। এইবার দেখো, যেহেতু শরীরে রক্তে জল জমেছে, জলের সাথে রক্ত মিশে যাওয়ার পর হিমোগ্লোবিন কমে গেল। জলটা জমার পর তার শ্বাসকষ্ট সমস্যা হলো, সঙ্গে যখনই শ্বাসকষ্ট তখন লাংসের পেছনে থাকে আমাদের হার্ট, তার একটু ডিস্টার্ব দেখা দেবে। তার সাথে সাথে যখনই শরীরে অত বড় একটা ভাইরাস আমাদের শরীরে বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে সেগুলোকে তখন ডিস্টার্ব করবে, তার সাথে সেক্ষেত্রে কিডনি রেনালটাকেও ডিস্টার্ব করবে। মেনলি ওকে মেরে ফেলার জন্য চক্রান্ত বান মারা হয়েছিল। যদি আমি ওই রাত্রে হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া করে না দিতাম তাহলে ওকে আর ফেরত পাওয়া যেত না। ব্ল্যাক ম্যাজিক, তুমি একটা জিনিস ভাবো, অত বড় নার্সিংহোমে প্রথমে অ্যাডমিট হলো, সামান্য টেটো দিয়ে ওরা বুকটা দেখতে পারলো না। অতগুলো ডাক্তার, একজন কার্ডিওলজিস্ট, একজন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ডক্টর, তিনি একজন নিউরোলজিস্ট, তারা শুধু এনজিওগ্রাম, ইকোকার্ডিও, হল্টার মনিটর, এমআরআই সব করলে। একটা চেস্ট যদি এক্সরে করতো তাতেও তো ধরা পড়ে যেত যে কিছু একটা গোলমেল আছে। শুধু একমাত্র অজ্ঞান হয়ে যাওয়া মানে যে কার্ডিও বা নিউরো প্রবলেম তা নয়, আরো হাজারখানা প্রবলেম থাকে। কত বড় নার্সিংহোম ছোট প্রবলেমটাকে মাথা দিয়ে উড়িয়ে ফেলল, কারণ এমন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ডাক্তার যাতে ভুল করে। একটা টেটো দে, আমরা ন্যাচারালি কি কোন ডাক্তার কাছে গেলে ডাক্তার কি করে, প্রথমে বুক চোখ এগুলো দেখে একটা প্রেসার মেপে নিল, একটা পালস রেট মেপে নিল, তারপরে ডক্টর ওষুধ বা মেডিসিন বা তোমার বক্তব্য শুনলো।
চিন্তা করতে পারছো, বড় নার্সিংহোম এবং ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1, যেখানে ডাক্তাররা অসুস্থ হলে ওখানে গিয়ে অ্যাডমিট দেয়। এবার বুঝতে পারছো? বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, এমপি, রাজ্যপাল, ফিল্ম স্টার, ক্রিকেটার ওখানে গিয়ে অ্যাডমিট দেয়। সেরকম জায়গায় অ্যাডমিট দিল এবং ডক্টরদের কোয়ালিফাইড, হাই কোয়ালিফাইড, সব এমআরসিপি, এফআরসিএস, তাদের ছোট্ট ভুল তাকে হ্যারাসমেন্ট করলো। মানে ব্ল্যাক ম্যাজিক মেডিকেলে ধরা পড়ে না, কখনো নয়, কখনো নয়। ট্রিটমেন্ট রং হবে। একটা মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ, যাই খাচ্ছে রোগা হয়ে যাচ্ছে, যাই খাচ্ছে রোগা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। টপ লেভেলের সাউথ ইন্ডিয়ায় হেমাটোলজিস্ট ডক্টর দেখিয়ে সমস্ত রিপোর্ট করে নেগেটিভ। ডক্টর বলছে আমাদের মেডিকেলের বাইরের সাবজেক্ট, বুঝতে পারছি না। কোন একটি সোর্সে আমার কাছে এলেন, আলো ওকে শুকনো বান মারা হয়েছে, ওর আয়ু আছে 3 মাস। আর বলছে বাবাজি কি করব? আমি বললাম ব্ল্যাক ম্যাজিক গুলো খণ্ডন করতে হবে, শিবাভোগ দিতে হবে, শ্মশান ক্রিয়া করতে হবে। বলে আমরা রাজি আছি, যত টাকা লাগুক করে দেন। করে দিলাম। 15 দিনের পর থেকে 2 কেজি 2.5 কেজি করে ওয়েট গেইন করতে শুরু করলো। আজকে সেই মেয়েটার, যখন আমার কাছে ছিল 24 বছর বয়স, আজকে সেই মেয়েটার বিয়ে হয়েছে ব্যাঙ্গালোরে একটা আইটি কোম্পানির বড় লেভেলের এক ইঞ্জিনিয়ারের সাথে। এখন তারা সুইডেনে আছে, হ্যাপি কাপেল, তাদের 2 সন্তান। বুঝতে পারছো তোমরা কেন মানুষ হিংসা করে? আমাকে প্রশ্ন করে যে আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, আমার কেন ক্ষতি করে? এই পোস্টের জায়গাটা বলি। আচ্ছা শুভঙ্কদা, তোমাকেই প্রশ্ন করছি। তুমি ভাবলে আজকে একটা ঠাকুরকে ভালো মানত করেছো, ভালো পুজো দেবে, কিংবা বাড়িতে কোনো গেস্ট আসছে, তার জন্য ভালো কিছু বাজার করে আনবে। তুমি বাজারে গেলে প্রথম কোন জিনিসটা চুজ করবে? যেটা ভালো বলে সেটা চুজ করবে। গিয়ে বলবে এই ফুল দাদা ভালো থেকে মালা দেন তো, বাসি দেবেন না কিন্তু, আমি আমার ঠাকুরকে পড়াবো, আমার প্রাণের ঠাকুর, আমার ঠাকুর কুলদেবতাকে পড়াবো। ভালো মালাটা নেবে। মিষ্টির দোকানে গিয়ে বলে ভালো মিষ্টিটা দেন, বাসি দেবেন না। ভাই টাটকা মাংসটা দে, ভাই আজকে ভালো গেস্ট আসবে, টাটকা মাছটা দে, তা ভালো জিনিসটা তুমি নেবে। ঠিক তেমনই যে ভালো, তার কাছে খারাপ তো ঘেঁচতে পারবে না, খারাপ কোনো কম্পিটিশনে যেতে পারবে না। তা যে খারাপ, তার তো মানসিকতা হচ্ছে তোমাকে খারাপ করা। সে তোমার জায়গায় যখন পৌঁছাতে পারবে না, না পলিটিক্যালি পারবে, না বিদ্যায় পারবে, না বুদ্ধিতে পারবে, না তোমার অর্থনৈতিক ক্যারিয়ারে পারবে, তখন তোমায় কি করবে? বদনাম করে কোনো লাভ হবে না, প্রমাণ করতে হবে। তো তখনই তোমার এমন ক্রিয়া করে দেবে, এমন ক্রিয়া করে দেবে যে ক্রিয়া ডাক্তারও পর্যন্ত ধরতে পারবে না। আমি একটা ছোট্ট গল্প নয়, বাস্তব উদাহরণ দিচ্ছি। এটা ধরো 2013-14 এরকম সাল। আমি দুর্গাপুর বিডিঙ্গিবোর হোটেল রিলায়েন্সে বসতাম 2010 সাল থেকে। এখনো প্রচুর ক্লায়েন্ট আসছে আমার কাছে দুর্গাপুর থেকে। এইবার অসীমা বলে একটি মেয়ে আমার কাছে, তার পরিবারের অন্য সমস্যা নিয়ে এসেছিল, সমস্যার সমাধান করে দিয়েছি ওর কাছে আমি ভগবান। হঠাৎ ও জিভে বিভিন্ন রকম ঘা হতে শুরু হলো। যা খাচ্ছে তাতেই ঝাল, আর কিছু খেতে পাচ্ছে না, আর সবসময় পেট ভরা থাকছে। এবার ন্যাচারালি কি হয়, মানে আমাদের শরীর খারাপ হলে প্রথমে আমরা কিন্তু ওই কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কেউ ক্ষতি করেছে, এইগুলো চিন্তা না করে প্রথমে মেডিকেলে আমরা যাই। যাওয়াটাই স্বাভাবিক, যাওয়াটাই স্বাভাবিক, বাস্তব। উনি প্রথমে লোকাল ডক্টরকে দেখালেন। লোকাল ডক্টর দেখে থেকে কিছু ভিটামিন B12 সমস্যা আছে বলে ওষুধপত্র দিলেন, কিছু মলম দিলেন। কাজ হচ্ছে, 2 জন ঘা বেড়ে যাচ্ছে। বেশ, খুব ভালো কথা। উনি চলে গেলেন আমাদের মুম্বাই বিখ্যাত হসপিটাল টাটা মেমোরিয়াল ক্যান্সার। ওখানে গিয়ে ডক্টর দেখালেন, ENT, নাক কান গলা। তিনি বললেন এটাকে FNAC করতে হবে। করালেন, করানোর পর দেখতে পাচ্ছে ক্যান্সার, কার্সিনোমা। কি করতে হবে না, চিপ
ওটা অর্ধেকটা কেটে ওটি করে বাদ দিতে হবে। এবার ওর ছেলের নাম সম্রাট, বলছে দাঁড়াও এটা করব না, মামাকে একবার ফোন করি। এবার ওরা বলছে আপনারা কবে করবেন? তা বলছে ডাক্তারবাবু, ছেলে তখন ওই কত 9-10 পড়ে, বাচ্চা বয়স ছেলেটা, বলছে ডাক্তারবাবু আমার এক মামা আছে, মামার সাথে একটু কথা বলি, মামা হিসাবেই আমাকে খুব রেসপেক্ট করে, ওই বোন অসীমা আমাকে দাদা হিসেবে আজও রেসপেক্ট করে, আজও বাড়িতে আসে দাদা বৌদি, আমার বউকে বৌদি রেসপেক্ট করে ভীষণ, ওর মেয়েও আছে একটা, তারাও রেসপেক্ট করে, জামাইরাও মামা বাবু বলে রেসপেক্ট করে, মানে নিজের দাদার থেকে বেশি ভালোবাসে আমাকে এরকমই। নিজের একটা দাদা আছে। তা যাই হোক, তা আমাকে ফোন করেছে, আলাম তুই মুম্বাই থেকে চলে আয়। বলছে বলছো? আলাম তুই মুম্বাই থেকে চলে আয়। ও আমার কথা শুনে টাকা পয়সা যাচ্ছিল, ফ্লাইটে টিকিট কেটে চলে এসছে, এসে আমার চেম্বারে এসছে। আমি দেখে টেকে বললাম কিচ্ছু হয়নি, টোটালটা বান মেরেছে। ক্যান্সার ইজ নট এ ডিজিজ। ক্যান্সার কোনো রোগ নয়, জেনে রাখো। ক্যান্সার হচ্ছে আলসার, আলসার হচ্ছে ঘা, সেই ঘা যদি না সারে সেটা হয় ক্যান্সার। এভরি কার্সিনোমা ডিজিজ হওয়ার আগে দেখবে, কার্সিনোমা ইজ এ টার্মস ফর রাসায়নিক টার্মস, ক্যান্সার বলা হয়। তুমি জানো প্রত্যেক ক্যান্সার হওয়ার আগে একটা টিউমার হয়, টিউমারের উপর ঘা হয়, এই ঘা যদি দীর্ঘদিন ধরে থাকে সেটা কার্সিনোমায় যায়। ঠিক আছে, এই কার্সিনোমা কিন্তু ম্যাক্সিমামই 99% ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক তুমি দেখবে, তুমি একটা জিনিস খেয়াল করবে, বা গ্রাম অঞ্চলে দেখবে আপ বলে একটা কথা আছে, তুমি অনেকের না গায়ে হাতে অনেক বড় বড় টিউমার হয় কিন্তু সারা জীবন বেঁচে আছে। অল টিউমার ইজ কার্সিনোমা হতে গেলে অল টিউমার হতে হবে। টিউমার ইজ ডিভাইন অ্যান্ড ম্যালিগেন্ট। একটা হয় নন ক্যান্সার, একটা ক্যান্সার। এই ক্যান্সার টিউমারটা হয় কখন? যখন তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করা হয়। নিয়ে এলো অসীমাকে, আমি তন্ত্রক্রিয়া করে ওকে ঠিক করে দিলাম, দায়িত্ব নিয়ে বলছি 21 দিনের মধ্যে তার ঘা সেরে গিয়ে সে দিব্যু, ও একটা ICDS এর সুপারভাইজার দুর্গাপুরে, মারাত্মক। আজকে 11 আর 8, ধরো আজকে 2026, তাহলে 14 সালে ধরা পড়ছে 12-13, আমি 14ই ধরে নিলাম, 12-13 আমার এক্সাক্ট সালটা মনে পড়ছে না, আমি তো 10 থেকে বসতাম, আজকে ধরো 13 বছর মতো। বিরাট ফিট, বিরাট ফিট, এমনকি তোমার থেকে বেশি হজম শক্তি ওর, মিনিমাম 55-60 বছর বয়স হতে যায়, তোমার থেকে বেশি হজম শক্তি ওর। আর ও যা ঝাল খায় এখন, ও তুমি পারবে না। কাঁচা লঙ্কা যদিও। সৌমেন গাঙ্গুলি বলে একজন আছে দুর্গাপুরে, সে আমার ওখানে 2009-10 থেকে আসে। একদিন 2011 সালে আমার কাছে এলো, মন খারাপ, বললো আমার একটু শ্বশুরমশাইকে নিয়ে এসছে। শ্বশুরমশাই হলো, আমার পা ধরে প্রণাম করতে যেত। কেন প্রণাম করছেন কেন, কি হয়েছে? হাওয়া করে কেঁদে পড়ল। আমারও চোখে জল চলল, একটা বয়স্ক মানুষ কাঁদছেন। কি হয়েছে বাবা? বলছে 2002 সালে মেয়ের বিয়ে দিয়েছি, জামাই স্ট্যাবলিশমেন্ট ব্যাঙ্গালোরে থাকে, মেয়েও এমটেক করেছে ভালো একটা কোম্পানিতে, মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করে, কিন্তু বাবা এত বছরে আমি ওদের সন্তান হয়নি, আমার মেয়েকে বাজা, সন্তান না হওয়ার যন্ত্রণা বিভিন্ন ভোগ করতে হয়। আমি বাবা হিসেবে কি করে দেখে যাই ব্যাঙ্গালোরে বড় বড় নার্সিংহোমে বড় বড় গাইনোকোলজিস্ট দিয়ে ট্রিটমেন্ট করিয়েছে, রেজাল্ট কিছু পাচ্ছে না। মানে কথা শুনে আমারও চোখে জল চলে এলো, মানে এত কাঁদছে, আমার হাত ধরে মনে হচ্ছে আমি যেন ভগবান। আমি তখন আমি চেষ্টা করতে পারি। তা আমাকে ও দুটো, মানে স্বামী স্ত্রী দুজনের ছবি লাগবে আর ডেট অফ বার্থ টাইম লাগবে। তখন তো হোয়াটসঅ্যাপ অতটা চল হয়নি 10-11। তা বললো ঠিক আছে, সামনের সপ্তাহে সৌমেনকে দিয়ে পাঠিয়ে দেবো। আমি আপনি চলে যান। তা যাই হোক, ওই বিয়ের ছবি
মুকুট পরা, সাজগোজ, ওই ধরনের ছবি একটা পাঠিয়েছে। আর একটা ওই মনে হয় জামাই ষষ্ঠীতে এসেছিল, তারপর মনে হয় কোনো স্টুডিওতে গিয়ে ছবি তুলেছিল দুজনের, সেরকম একটা বড় ছবি পাঠিয়ে দিয়েছে, মানে যেটা ধরো ওই 4 ফুট বাই 3 ফুট এরকম একটা লম্বা ছবি। হ্যাঁ, বয়স্ক মানুষ যা পেয়েছে হাতের কাছে তাই পাঠিয়েছে। তা ভালো কথা, নিয়ে এসছে। তা আমি সৌমেনকে দেখে বললাম, সৌমেন, যদি আমার প্রতি বিশ্বাস থাকে তোমার শালীর কিন্তু সন্তান হবে। সৌমেন একটু হাসলো মুচকি, বিশ্বাস আছে, ভরসা আছে। শুধু একটা কথা বললো, গুরুজি তুমি চ্যালেঞ্জ নিচ্ছ, তোমাকে আমি বিরাট বিশ্বাস করি, কিন্তু যেখানে বড় বড় নার্সিংহোম ফেল, বিশ্বাস হয় হবে, করলে করো, তোমার ইচ্ছা, আমি কিছু বলবো না। যেহেতু শ্বশুরবাড়ির ব্যাপার তো একটু সামান্য জামাই বিষয়, যদি ফেলিওর হয় আমার সম্মানটা ওর কাছে লাগলে ও তো কষ্ট পাবে, সেই জন্য কথাটা বললো। একদমই তাই। তাই বললাম ঠিক আছে চলো। আমি হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া করে 2টো কবচ করে দিলাম। ওর শ্বশুরমশাই চলে গেল ব্যাঙ্গালোরে কবচ নিজে হাতে দিতে। বেশ দিন যায়, মাস যায়, আমার মনে নেই, কিচ্ছু বলছেও না কেউ। সৌমেন আসে, আড্ডা মারে, আমি ওই প্রসঙ্গ ভুলে গেছি। প্রত্যেক দিনে আমার কয়েকশো পেশেন্টের কাজ, মনে না থাকলে আমারও মনে নেই। এরকম একটা গরমকাল, তখন ধরো ওই দিয়েছি 2011 12 মার্চ এপ্রিল। হঠাৎ দেখি বিকালবেলায় আমাকে ফোন করেছে, গুরুজি আপনি আছেন চেম্বারে? আমি চেম্বার ছাড়া কোথায় যাবো, শনি রোববার চেম্বার। বলছে সন্ধ্যে 7টার দিকে আমার শ্বশুরমশাই হয়ে যাবে, আসুক। কিচ্ছু জানি না আমি। হ্যালো, সৌমেনের বউ। সৌমেন প্রথমে ঢুকলো, ঢুকে দেখি একটা লাল ওই চাদর মতন আমার পায়ের তলা থেকে বিছিয়ে দিল। আচ্ছা, এ পর্যন্ত, তোমার দরজা পর্যন্ত। এটা কি হচ্ছে? सरप्राइज बाकी है, टेलर शुरू होता है। আমার মাথাতে করে কি রে ভাই, কি হতে পারে, কি হয়েছে কি জানি। এরপর দেখি খুব সুন্দর একটা মেয়ে, খুব রমণী, স্বামী স্ত্রী দুজনে না বাচ্চা কোলে নিয়ে আসছে, এসে আমার পায়ের তলে ফেলে দিচ্ছে। শ্বশুরমশাই এসে পায়ে ধরে কাঁদছে, বলছে এই আপনার কবজের এই সন্তান। এবং তুমি বিশ্বাস করতে পারবে না, কার্তিকের মতন দেখতে হয়েছে। আমি কোলে তুলে নিলাম, বলে এবার আপনি নাম ঠিক করুন। সবে 45 দিন হয়েছে, ব্যাঙ্গালোর থেকে উড়িয়ে নিয়ে চলে এসছে, নাম দিয়ে দিলাম। তারপরে আমাকে আর একদিন এলো, এসে বললো আপনার ওর মুখে ভাত দেবো মামার বাড়িতে, আপনি তিথি ঠিক করুন, কোন তিথিতে মুখে ভাত। বিশ্বাস করতে পারবে না, আপ্যায়ন কাকে বলে নিয়ে গেছে। আজকে সেই ছেলে এই বছর CBSE 10 দেবে, বুঝতে পারছো? মানে দিয়ে দিয়েছে, রেজাল্ট বেরিয়ে গেছে, ভীষণ ভালো রেজাল্ট করেছে। এমনকি সৌমেন গাঙ্গুলির মেয়েও আজও ব্যাঙ্গালোরে বিরাট বড় একটা এতে ও 5 থেকে দেখাতো কার্ডিওলজিস্ট। আচ্ছা, কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট হয়েছে আমার দৌলতে। তা মানুষের হয় না, হবে না, অসম্ভব, মিরাক্কেল বলে কিছু নেই। তন্ত্র যদি সঠিকভাবে কাজ করা যায় না, যা নেই ভূভারতে তা আছে তন্ত্রতে। এই যে আজকে প্লাস্টিক সার্জারি বা ওটি কে আবিষ্কার করেছিল বলো তো? সুশ্রুত, বিরাট বগ্র ঋষি। আজকে ওটি সুশ্রুত আবিষ্কার করছে, সেটা তো দিস ইজ মডার্ন অফ অ্যাস্ট্রোলজি, মেডিকেল সায়েন্স। আজকে ম্যালেরিয়া, মশা কামড়ালে যে ওষুধটা দিত কুইনাইন, ওটা তো ভেষজ। লিভারে যাবতীয় ওষুধ সবই তো ভেষজ। অর্থাৎ আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় যদি পুড়িয়ে না দিত, যখন সারা বিশ্বে শিক্ষা বলে কোনো জিনিস নেই, তখন আমাদের ভারতবর্ষের টোল তৈরি।
নালন্দা বিশ্ববিদ্যালয়। আজকে কি ছিল না, যাবতীয় মডার্ন অ্যাস্ট্রোলজি, যাবতীয় এই মডার্ন ট্রিটমেন্ট সবই তো অ্যাস্ট্রোলজি তান্ত্রিক ধরে। যার জন্য দেখবেন ডাক্তাররা যখন ওটিতে যায় কোনো কিছু প্রণাম করে বলে আমরা আমাদের চেষ্টা করছি, আপনি এবার ভগবানকে ডাকুন, ঈশ্বরী ভরসা। তুমি যত বড় বড় নার্সিংহোমে যাবে, যত বড় বড় হসপিটালে যাবে, দেখবে তার আশেপাশে ভগবানের মন্দির। দেখো বড় বড় ভগবানের মন্দির, সে তুমি সাউথে যাও আর তুমি কলকাতাতে থাকো, যাও। আমি বাইপাস ওপর যতগুলো নার্সিংহোম আছে তুমি যাও, ঢুকতে গেলে মেন বিল্ডিং এ দেখবে ভগবানের, হয় কারুর বা তিরুপতি বালাজির মন্দির, কিংবা কারুর জগন্নাথের মন্দির, কারুর মা কালীর মন্দির, কারুর গণেশের মন্দির, ঈশ্বরের মন্দির থাকবেই থাকবে। কারণ যেখানে বিজ্ঞান শেষ সেখানে অকাল সায়েন্স শুরু, যেখানে তোমার কাজ সমাপ্ত তারপর থেকে তো আমাদের কাজ শুরু। যার জন্য আমাদের জায়গাটাকে বলে জ্ঞানগঞ্জ, আমাদের এই অকাল সায়েন্সটাকে বলা হয় জ্ঞানগঞ্জ। কালকে একটা ছোট্ট করে কথা বলি। আমার এক পরিচিত আড্ডা মারছিলাম, আড্ডা মারতে মারতে তিনি কোনো একটা বড় নার্সিংহোম মেয়ের সিকিউরিটি গার্ডে কাজ করে, পার্মানেন্ট স্টাফ। বলে আমাদের তো ডিউটি ঠিক থাকে না, তো মর্গে মাঝে মাঝে ডিউটি পড়ে। এবার মর্গের দরজা বন্ধ থাকে, বাইরে উনি কি করছেন, ওই রাতের বেলা দরজায় দুটো পা দিয়ে চেয়ারের মধ্যে বসিয়ে ঘুমোচ্ছেন। বলছে এমন টাইমে হঠাৎ করে, মানে ঘুম যখন খুব গাঢ় হয়ে চলে এসছে, ঝুমুনি চলে এসছে, কেউ একটা থাপ্পড় মারলো। উনি জেগে উঠেছেন, বিরাট বড় থাপ্পড়। কে রে বলে, এবার হয় কি, যখন দেখবে মানে আচমকা তোমাকে কেউ ঠেলা দেবে, তোমার যেটা মাতৃভাষা, সে মাতৃভাষাটা তোমার বেরিয়ে আসবে। এখানে গোপালবাড়ি একটা ছোট্ট কথা বলি, মানে মনে পড়ে গেল কথার মাধ্যমেই, যে একটা লোক 14 রকম ভাষা জানে। তা রাজা বলছে কি ভাষায় কথা বলে বলো তো গোপাল? বলছে আপনি রাজা চিন্তা করবেন না, ও কি ভাষা কথা বলে আমি ঠিক বের করে নেব। তো যাচ্ছে, আচমকা যখনই যাচ্ছে ওকে আচমকা গিয়ে ঠেলা মেয়েছে, যে ঠেলা মেয়েছে উড়িয়া ভাষাটা বেরিয়ে গেছে, মাতৃভাষাটা বেরিয়ে গেছে। যেই মাতৃভাষা বেরিয়ে গেছে তখন বলছে হুজুর ও উড়িয়া। বলে জানলে কি করে? বলে আচমকা যদি ওকে ঠেলা দেওয়া হয় তার মাতৃভাষাটাই বেরোবে। তুমি দেখবে তুমি যখন খুব শরীর অসুস্থ, তখন দেখবে তুমি যতই ইংরাজি জানো, যতই 14খানা ভাষা জানো, তুমি তখন মা গো মা উদ্ধার করো, বেরোবে। ঠিক তো, হ্যাঁ দেখবে। বা তোমার আচমকা হোঁচট লাগলো, তখন দেখবে মায়ের কথা আসবেই আসবে, অরিজিনাল মাতৃভাষাটা আসবে। যেটা বলছিলাম, তো এইবার বিরাট বড় চর, ও এবার অটোমেটিক স্ল্যাক ল্যাঙ্গুয়েজ বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর এবার আশেপাশে যারা ওই মর্গে ডিউটি দেয়, তাদের এবার দেখা হয়েছে বন্ধু বান্ধব। বললো এই কি ব্যাপার বলতো, সেটা ঘুমিয়েছিলাম, কে চটটা মারলো? বললো তুমি কি করেছিলিস? বলে আমি গেটে পা দিয়েছিলাম। কেন? ওদের ওই আত্মা যাতায়াতের টাইমে তুই বাধা দিয়েছিস, তোকে তো চর খেতেই হবে। তা আমাদের নশ্বরদের মৃত্যু হচ্ছে, আত্মা মৃত্যু নেই। যার জন্য যাদের বড় বড় তন্ত্রক্রিয়া দেখবে 1000 খানার চেষ্টা করে হচ্ছে না, 1.5 ফুটে দিয়ে কাজ করে। 1.5 ফুটে কি এর আগেও বলেছি যে সব অশরীরী আত্মা পৃথিবীতে ঠিক মতো পুষ্পতিত হতে পারে না বা হতে দেয় না, বা তাদের কামনা বাসনাগুলোকে নিয়ে কিছু মানুষ খারাপ ক্রিয়া করে, কিছু মানুষ ভালো ক্রিয়া করে। এটা মায়াংতন্ত্রের একটা পার্ট, কিন্তু অঘরতন্ত্রের একটা বিরাট বড় পার্ট। ব্ল্যাক ম্যাজিক কে দ্বারায় ক্যান্সার থেকে আলসার সবই করা সম্ভব, আবার ঠিক করা সম্ভব। খারাপটা তো করবেই, খারাপটা কে করার পরে সেটাকে ভালো করার জন্য তান্ত্রিকের কাছে যেতে হবে। আর সেটাকে যদি সঠিকভাবে বিচার করে করা যায়, ঠিক মানে পুরোটাই ঠিক হয়ে যাবে। আমি তো তোকে বললাম পুরোটাই ঠিক হয়ে যাবে। অসম্ভব বলে কিছু নেই পৃথিবীতে। হ্যাঁ, মানুষকে দীর্ঘায়ুটা দেওয়া যায় না। কেউ বলে যদি অমরত্ব সম্ভব নয়। কারণ ব্যাপারটা হচ্ছে যার জন্ম আছে তার মৃত্যু আছে। স্বয়ং দ্বারকা কে তৈরি করেছিলেন? শ্রীকৃষ্ণ। সেটাও তো ধ্বংস হয়েছে। আবার শ্রীকৃষ্ণ দ্বারকা ছেড়ে কোথায় গিয়েছিলেন? বৃন্দাবনে। আজও সেখানে লীলা খেলা দেখায় নিধুবনে। সে নিধুবন তো আজও জাগ্রত। যেখানে সৃষ্টি আছে সেখানে ধ্বংস থাকবে, আর ধ্বংস না থাকলে সৃষ্টি হবে কোথা থেকে? ঠিক কথা। আচ্ছা, এখানে আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে শনির 7.5 এবং মাঙ্গলিক নিয়ে মানুষের মনে অনেক ভয় ভীতি আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা বলি হচ্ছে, মানুষকে ভয় দেখানো এটা খুব ইজি।
মানুষকে ভুল বোঝানোটা সব থেকে একটা ইসি। দেখবে তোমাকে একটা ছোট্ট করে কথা, এই যে মানুষ যখন অসুস্থ হয় তখন তো সে কোনো সাবজেক্ট সম্পর্কে বোঝে না। দেখবে যখনই তুমি লোকাল ছোটখাটো ডাক্তারের কাছে নিয়ে যাবে, সে তোমাকে পৃথিবীতে হেন রোগ নেই বলবে না। এবার তুমি সেটাকে যখনই একটু রেকটিফাইড করে বড় কোনো জায়গায় যাবে, তখন তোমাকে ডায়াগনোস করে বলবে ওটা কিছুই নয়, নর্মাল ব্যাপার। নর্মাল ব্যাপার। এই একটু আগে বলছিলাম না, শরীরে জল জমে গেলে হিমোগ্লোবিন কমে যাবে, জলের সাথে রক্ত রক্ত তো জল হবেই হবেই, তখনই বলতে হবে অ্যানিমিয়া। কিন্তু অ্যানিমিয়ার কারণটা কি, উৎস কি, সে উৎসটা তো জানতে হবে। জলটা বের করে দিলেই রক্ত অটোমেটিক বাড়বে। ঠিক তেমনটি প্রথম কথা হচ্ছে শনিকে, শনি হচ্ছে কর্মফল দাতা। তুমি যেমনটি কর্ম করবে তুমি তেমনটি ফল পাবে, পাবেই তো। তুমি আজ পর্যন্ত বলতে পারবে যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা চুরি করে খুব সুন্দরভাবে সযত্নে বেঁচে আছে এমন লোক আছে? 10টা মার্ডার করে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, লাইভাবে আছে। যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন আম গাছ লাগালে আমরা পাবে না, আবার আমরা গাছ লাগিয়ে আমের ফল চেষ্টা করবে না। তাই শনি হচ্ছে কর্মফল দাতা। শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার কর্ম যদি সঠিক থাকে তুমি পজিটিভ রেজাল্ট পাবেই। তুমি যদি মানুষকে ঠকাও তোমাকে একদিন ঠকতে হবে, হবেই। আচ্ছা, টুডে এন্ড টুমরো। এইবার তুমি দেখবে শনি কোথায় কোথায় পুজো হয়। শনি দেখবে এই মোড়ে 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 পুজো হয়। দেখবে রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। শনি হচ্ছে কর্মজীবী শ্রমজীবী মানুষের প্রতিনিধি। তুমি দেখবে আমাকে একটা জিনিস ভালো করে, বিএমডব্লিউ কিংবা মার্সিডিজ বেঞ্চ নিয়ে কোনো ব্যক্তি যাচ্ছে, সে কোনো মন্দির দেখে, শনি মন্দির দেখে দাঁড়িয়ে পুজো দেয়? ছোট্ট, বেশি দূর যেতে হবে না, বড় বাজার সবাই যায়, কমার বেশি। তুই বড় বাজারটা ঘুরে এসে আমাকে একটা জিনিস শনি মন্দির দেখাতে পারো, 1,01,000 গিফট আমার পক্ষ থেকে দেখাতে হবে। সত্যনারায়ণ মন্দির পাবে, রাম সীতার মন্দির পাবে, হনুমানজির মন্দির পাবে, দুর্গা মন্দির পাবে, আরো অনেক মন্দির পাবে, শনি মন্দির পাবে। শনিটা বাঙালি, ত্রিপুরা, আসামিদের নিয়ে ব্যবসায় স্থান। শনির নিজস্ব কিছু আছে। যে ফুল নীল অপরাজিতা, সেটা কার ফুল জানো? নীলকণ্ঠ শিবের। সিন্নি যেটা শনিকে দেওয়া হয় সেটা কার জানো? সেটা দুজনের। একটা হচ্ছে যারা ল্যাংটা পীর, মানে মুসলিম ধর্মের পীর সত্যনারায়ণ, আর আমাদের সত্যনারায়ণ সিং। ঠিক আছে? তাহলে আচ্ছা, শনি তোমাকে পেয়েছে, তুমি শনি পুজো দিচ্ছ। আর যে ব্রাহ্মণটা কলা, মূলো, চাল ডাল বেঁধে নিয়ে যাচ্ছে, তাকে শনি পাচ্ছে না? শনিটা ভয় দেখানো। শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকের জীবনে শনির সাড়ে সাথে 2বার থেকে 3বার আসবে। আচ্ছা, আসবে। তাতে কি হয়, শনির সাড়ে সাথে চলাকালীন গুরুজনের একটা প্রাণহানি, শরীর খারাপের সম্ভাবনা থাকে, ছোটদের উন্নতি থাকে, আর নিজের মেন্টালি ডিসব্যালেন্সিং থাকে। ক্লিয়ার? এই 3টে জিনিস হয়। এই 3টে জিনিস কি? যেমন শরীর খারাপের পর একটা দুর্বলতা থাকে, ঠিক তেমন শনির কাজ তাই। তাহলে এটাকে রেকটিফাইড করতে গেলে তোমায় কি করতে হবে? শনিকেই পুজো দিতে হবে। তোমার যদি কাটা ওঠে, সবসময় কাটাকে কাটা দিয়ে তোলা হয় ভাই? হয় না তো। পায়ের কাটা চলতে গেলে কাটা ফুটলো, কিন্তু গলায় যদি মাছ খেতে গিয়ে কাটা ওঠে, তখন তুমি কি করবে? তখন কাটা দিয়ে কাটা তুলবে? তা তো হবে না। ঠিক তেমনটি শনির সাড়ে সাথে চলাকালীন কোনো অবস্থাতে শনি মন্দিরে পুজো দেওয়ার দরকার নেই। শনি কাকে ভয় পায় তাকে দেখতে হবে। যেমন তোমার একটা ছোট্ট উদাহরণ এর আগেও বলেছিলাম, তোমার বাড়িতে যদি মানে চুরি হয়, তুমি কি করবে? চোরকে ধরে যদি ধরা পড়ে তোমার হাতে, তুমি পুলিশকে দিয়ে দেবে, তাই তো? তা চোর কাকে ভয় পায়? পুলিশকে। পুলিশ আবার কাকে ভয় পায়? কোর্টকে, তাই না? ঠিক তেমনটি শনি যাকে ভয় পায় তার নাম বজরং বলি, হনুমানজি। আচ্ছা, এই হনুমানজির একটা মন্ত্র আছে, হুম হনুমতে রুদ্রাক্তায় হুং ফট স্বাহা।
সাহা নয়, সাহা হচ্ছে টাইটেল, স হচ্ছে প্রজাপতি ঋষি বোম্বার স্ত্রীর নাম। হুং হনুমতে রুদ্রাক্তায় হুংপট সহা, এই মন্ত্রটি প্রত্যেকদিন 108 বার করে জপ করো। মঙ্গলবার শনিবার বজরংবলীর যে 40 হনুমান 40 যাকে বলা হয় সেটা পাঠ করো। কোন হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ দান করো। আর যেটা করবে, এই সময় শনির 7.5 চলাকালীন বা শনির দশা চলাকালীন দাড়ি রাখা, ছেঁড়া জামা কাপড় পরা, কারণ ওই টাইমটা ফার্স্ট্রেশন এনে দেয়, ডিপ্রেশন এনে দেয়। আর তুমি যত ডিপ্রেশনে যাবে তত তোমাকে শনি চেপে ধরবে। ঠিক আছে, তুমি দেখবে যত তুমি দুর্বল হবে তখন তোমাকে কিন্তু অত দুর্বলতা চেপে ধরবে। যেমন জ্বর লাগলে ঠান্ডা কাশি ফ্রি, জ্বর হলে দেখবে ঠান্ডার সাথে কাশি লাগা ফ্রি হবেই। ঠিক তেমনই যত দুর্বলতা হবে শনি তোমাকে চেপে ধরবে। ওই সময় একটু জামা কাপড় মানে কাঁচা জামা কাপড় পরা, ছেঁড়া হোক, পরিষ্কার থাকো, দাড়ি চুল সবসময় সেফ রাখা, আর চন্দনের সুগন্ধি ব্যবহার করা, আর কোনো মিথ্যে কথা বা মিথ্যে কারোর হয়ে সাক্ষী দেওয়া বা মিথ্যে কথা যতটা পারো না বলার চেষ্টা। আর কোনো ঝুট ঝামেলা অশান্তি হলে তার থেকে 10 দূরে সরে রাখা। আর হুটহাট কোনো ডিসিশন না নেওয়া, তাড়াহুড়ো হচ্ছে শয়তানের কাজ। ক্লিয়ার? এটা হচ্ছে শনি। শনি দেখবে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরার বাইরে সারা ভারতবর্ষে তো আরো তো 25-26টা স্টেট রয়েছে, কোন স্টেটে গিয়ে শনিকে নিয়ে মাতামাতি হয় না। আচ্ছা, মারোয়ারিদের শনি হয় না, মারাঠিদের শনির সাথে চলে না, তাদের অত বড় বড় দুর্গাপুজোর থেকেও তো বড় বড় ওদের গণপতির পুজো হয়। আচ্ছা, সাউথ ইন্ডিয়ানদের শনির সাথে চলে না, তারা হতো হিন্দু। তারা দিনের পর দিন মার্সিডিজ বেঞ্চ পরে নাপছে, পায়ে হয়তো খালি পা, সাউথ ইন্ডিয়ান পড়া, সে হয়তো দেখা গেল বিরাট বড় একটা কোনো কোম্পানির, কোয়েম্বাটুর বা ত্রিপুরের কোনো কোম্পানির হয়তো দেখা গেল স্পিনিং মিল, যেগুলো হচ্ছে জামা কাপড়ের কোম্পানি, তার হয়তো ম্যানেজিং ডাইরেক্টর বা কোম্পানির মালিক। তাদের শনির সাথে হয় না। আচ্ছা, বড় বড় ডাক্তারদের শনির সাথে চলে না, তারা কি করে? দেখবে কোনো ডাক্তারদের সিমসাম থাকে, অনেক ডাক্তাররা তো পড়াশোনা করে খুব ভোলে ভালা, কিন্তু তো পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকাটা কিন্তু শনির মেন। আর বাড়ির চারপাশ সবসময় ধুনো, চন্দনের পারফিউম, চন্দনের ধূপকাঠি জ্বালানো উচিত। আর শনির প্রসাদ, আজকে তুমি বলতো, আজকে তুমি বলো, এই যে শনিকে নিয়ে লাফালাফি হয়, শনির প্রসাদ আমরা কিভাবে খাই? মন্দিরে খাই, বাইরে খেয়ে জামা কাপড় হাত ধুয়ে বা স্নান করে ঘরে ঢুকতে হয়। কখন আমরা স্নান করে জামা কাপড় ছেড়ে হাত ধুয়ে ঘরে ঢুকি? যদি শ্মশানে আর হসপিটালে যাই, তারপরে জামস আছে, সেই জামসটা নিয়ে ঢুকছি। তারপর শনি মানেই তো জামস। তুমি তারাপীঠে গেলে, তুমি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গেলে, কিংবা তুমি আমাদের কালীঘাটে গেলে, যখনই কোনো প্রসাদ নিয়ে আসছো, সেটা কি তুমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বাইরে বসে খাও, না টেবিলে রেখে বন্ধু বান্ধব সবাই একসাথে খাও? তা এমনকি বাবা তারকনাথের প্রসাদ, তাহলে জামস, তাহলে যেটায় জামস আছে সেই জিনিস আমি খাবো কেন? না করে দেখো, শনিকে না ব্যবহার করে শনির পরিবর্তে বজরংবলীকে পূজা পাঠ করে দেখো, 3 মাস মধ্যে রেজাল্ট না পেলে আমাকে ফোন করবে। এবার মাঙ্গলিক, দেখো মাঙ্গলিক ব্যাপারটা হচ্ছে, সব মাঙ্গলিক কিন্তু বিবাহের কারো কথা নয়। মাঙ্গলিক নিয়ে একটা ব্যবসা চলে। এই তোমার মাঙ্গলিক হয়েছে, তোমাকে নারায়ণের সাথে বিয়ে দিতে হবে, তোমাকে শিবের সাথে বিয়ে দিতে হবে, টোটাল টাইম ফোকাস, তোমাকে কলা গাছের সাথে বিয়ে দিতে হবে। প্রথম কথা বলি, শিবকে আমরা কি বলি? বাবা বা পিতা, দেবাদিদেব মহাদেব। আমিও বলি পিতা, তুমিও বলো পিতা, তোমার বাবা মাও বলছে পিতা, আমার ঠাকুরদা ঠাকুমাও বলছে পিতা। নারায়ণকে কি? স্বয়ং বিষ্ণু, হ্যাঁ, জগতের সৃষ্টিকর্তা। কলা গাছকে, কলা গাছ হচ্ছে ঋদ্ধি সিদ্ধি, ঠিক আছে, ঋদ্ধি সিদ্ধি, শুভত্ব কাজে। তাহলে আগেকার দিনে কি হতো? ধরো রাজা বা জমিদার বা দের কোন একটা সুন্দরী মেয়েকে খুব পছন্দ হলো, কিন্তু সুন্দরী মেয়ের একটু অহংকার আছে। রাজার বয়স 80, তার কেন বেদ সঙ্গী হব, তার কেন রক্ষিত হব, তার 11 নম্বর কেন স্ত্রী হব? লেটেল বাহিনীকে প্রথমে পাঠালো, দেখতো না বাবু প্রচুর অহংকার, ঠিক আছে। তখন তো ধরো সুন্দরী মেয়েদের বাড়ির চারপাশে তো প্রচুর জমি জায়গা ফাঁকা থাকতো, আর তখনকার মানুষজন খুব কম। গ্রামের হয়তো একটা গ্রামে হয়তো 100 বিঘা জমিতে হয়তো 2 জন বসবাস করতো, ব্যাপারটা এরকমই। ওর বাড়ির পাশে
একটা রাতারাতি অন্ধকারে মাটি খুঁড়ে একটা শিবলিঙ্গ পুঁতে দে। ব্যাস, রাতারাতি তাই করলো রেলটেড বাহিনী। পরের দিন জমিদার এলো, এসে বলো তোমার বাড়ির পাশে যেহেতু শিবলিঙ্গ পাওয়া গেছে, তুমি আজ থেকে তার সেবিকা, অর্থাৎ দেবতার দাসী। দেবদাসী, দেবদাসী কথাটা ছিল। দেবদাসী হয়ে গেলে কি হলো? সে দেবতার দাসী যখন, সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না, কোনো সংসার করতে পারবে না। তাহলে যেখানে দেবতার দাসী হয়ে যাবে, সে কি করে এই নরমাংস দেহে অন্যজনের স্ত্রী হয়ে সুন্দর সংসার করবে? তারপরে বুঝতে পারছে ব্রাহ্মণদের কিছু নিয়ম তৈরি করা, যেমন ওই 11 বছরের মেয়ের বিয়ে হওয়ার পর সতীদাহ প্রথা, বা 7 বছরের কোনো মেয়ের স্বামী মরে গেলে তার একাদশী প্রথা, অথচ নিজেরা গান্ডে পিণ্ডে খাবে, মন্ডা মিঠাই খাবে, আর মেয়েটা খিদেতে মরে যাবে, আর বাবাকে বলবে বাবা এক মুঠো কি ওই মিষ্টি পাবো না? বলবে না মা, তোমার খেতে নেই, তোমার আজকে একাদশী। এই ভণ্ড কিছু মানুষের জাতের ব্যাপার, জাত, এই সম্প্রদায়টা বিবেকানন্দ তুলে দিয়েছিল। এই যে আজকে ধরো, যখনই তুমি হসপিটালে যাও, হসপিটালে গিয়ে কি বলো যে রক্ত লাগলে আমাকে এই গ্রুপে রক্ত দাও, এ বি ও আর এ বি, এই তো 4টে গ্রুপ, প্লাস আর মাইনাস, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, যে কোনো একটা গ্রুপে রক্ত তোমার লাগবে, নিয়েছো। তখন কি ওখানে লেখো যে অমুক আমি হচ্ছেন অমুক ব্যানার্জি, তাহলে আমাকে ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জি রক্ত দিতে হবে? বলো না তো। দেখা গেল ওইটা হয়তো দেখা গেল প্রত্যন্ত কোনো মুসলিম সম্প্রদায় না খেতে পাওয়া মানুষের রক্ত, বা কঠোর কোনো হাজির রক্ত, তুমি কোনো ব্রাহ্মণ নিচ্ছ, তখন কোনো দোষ হচ্ছে না, দোষটা জাত। জাত কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 সম্প্রদায়কে কাজের জন্য ভাগ করা হয়েছে। কিন্তু যখন দুর্গা প্রতিমা পুজো হয়, তখন দেখবে সব সম্প্রদায়কে এক জায়গায় নেওয়া হয়। তুমি দেখো তো, দুর্গা প্রতিমার প্রধান অঙ্গ কি? ব্রাহ্মণ ছাড়া, যেটা ছাড়া হয় না, বলো কি? মাটি। মাটি তো সেটা পতিতালয়। মেন জিনিসটা কি যেটা ছাড়া দুর্গাপূজা অসম্ভব? ঢাক। ঢাক, ঢাকের বাদ্যি ছাড়া দুর্গাপূজা মানায় নাকি? হ্যাঁ, বাজায় কারা? শূদ্র সম্প্রদায়, যাদের মুচি বলা হয়। আমি কোনো জাতকে কিন্তু অপমান করছি, দয়া করে। জাত এখনো দেখবে গ্রামগঞ্জে জাতপাত নিয়ে আছে, তাদের যে কি হবে কেউ জানে না। তাহলে আচ্ছা, এই গেল। ক্ষত্রিয় মানে কি? যুদ্ধ করবে। বৈশ্য মানে ব্যবসা করবে। ঠিক আছে, তাহলে 4টে সম্প্রদায়কে তো একত্রে নিয়ে এসছে এই মা দুর্গা, যে জগতের মাতা। তাহলে জাত কোথায় রে ভাই? ব্রাহ্মণ পুজো করবে বৈশ্য বাড়িতে বা জমিদার বাড়িতে, ক্ষত্রিয় যুদ্ধ করবে। ঠিক আছে, তাহলে সব সম্প্রদায়কে এক জায়গায় নিয়ে এসছে, এক হাড়িতে নিয়ে এসছে। তাহলে তুমি বলছো জাত কোথায়? জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে, জুয়া। ছুলো তো জাত যাবে জাত, ছেলের হাতে নয়তো মো। কাজী নজরুল ইসলাম অনেক আগেই বলে গেছেন, তিনি একমাত্র মুসলিম যে সব থেকে বেশি আমাদের ভক্তিগীতি লিখে গেছেন। তাহলে এই যে মাঙ্গলিক মানেই বিবাহের কারকতা ভুল। মঙ্গল কত নম্বর নক্ষত্রে কোন ঘরে আছে তার উপর ডিপেন্ড করে। সব মাঙ্গলিক মানে বিবাহের কারকতা নয়, সব মাঙ্গলিক মানে ডিভোর্স নয়, আবার মাঙ্গলিক মানে নাকের শোষর তেল দিয়ে ঘুমিয়ে থাকার বিষয় নয়। কিছু কিছু ডেঞ্জারাস মাঙ্গলিক আছে, যে মাঙ্গলে একাধিকবার বিবাহ হলে সে বিবাহ শান্তি হয় না। তুমি দেখো অনেক ফিল্ম স্টাডিটি হয়েছে, একবার না একাধিকবার বিয়ে হচ্ছে কিন্তু শান্তি হচ্ছে না। আবার বিয়ের আগে মাঙ্গলিক খণ্ডন করেও দেখবে মানে পেপারে মাঝে মাঝে অমুকের সংসার ভাঙতে চলো, গসিপ রটে তো। আরে কিছু যখন রটে, কিছু তো ঘটে তারপরে তো রটে। তাহলে পয়সা যদি সুখের হতো, তাহলে তো অনেক বড় বড় ফিল্ম স্টারের বিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না? যেমন সালমান খানের কথা বলো না, আজও পর্যন্ত 60 বছর কাছাকাছি বয়স হতে যায়, আই বুড়ো। তাহলে তুমি কি বলবে? চিরকুমার। তা মাঙ্গলিক ব্যাপারটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে ভালো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্রের মাধ্যমে মাঙ্গলিক খণ্ডন করতে হয়। কখনো নারায়ণ বা দেবতা শিবকে নয়। তাহলে দেবদাসীতে পরিণত হয়ে গেলে এই নর জীবনে সে দাম্পত্য জীবন সুখের হয় না।
আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে দারিদ্র যোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে? দেখো, দারিদ্র যোগ এমন একটি যোগ, দুটো জিনিস হয়, এক অর্থনৈতিক সমস্যা আর নয় মানসিক সমস্যা। অভাব তো দু রকমের হয়। তো দারিদ্র যোগ থেকে মুক্তি পেতে গেলে আমাকে চারটি জিনিস যদি আমি কন্টিনিউয়াস করি, কিছুটা রিলিফ পাবো। পুরোপুরি রিলিফ পেতে গেলে কোনো জ্যোতিষকে দিয়ে ভালো মতন বিচার করে আমরা কিছু রেমেডি যদি ধারণ করি তন্ত্রমতে, তাহলে পুরোপুরি রিলিফ পাওয়া যাবে। কিন্তু তার আগে আমরা দারিদ্রতা বা অভাব হতে দেবো না, বা অভাব যদি চলে সেটাকে পুরোপুরি জায়গাটা নিয়ন্ত্রণ করব কিভাবে। প্রথম কথা হচ্ছে, আমরা প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটি তামার ঘটি নেব। তামার ঘটিতে জল নেব, সেই জলটি মাথার শোয়ারে রাখব। ঘুম থেকে উঠে যিনি প্রথম ঘুম থেকে উঠবেন সে বাড়ির কর্ত্রী হতে পারেন, কর্তাও হতে পারেন, রাখবেন জলটা কর্তার মাথার তলায়, নিয়ে বাড়ির চারিদিকে জলটা ছেটাবেন, বাড়ির চারিদিকে। এটা প্রতিদিন করবেন। তৃতীয় দিন ঠিক সন্ধেবেলা কর্পূর 5টা লবঙ্গ নিয়ে বাড়ির চারিদিকে ধোঁয়াটা দেবেন। তাতে নেগেটিভ এনার্জি কেটে গিয়ে পজিটিভ এনার্জি আসবে। আর পশু পাখি দের অতি অবশ্যই দানা শস্য, সবুজ শাকসবজি খাওয়াবেন। এবং বাড়ির যিনি গৃহকর্তা তার পাতে যখন খাবার দেবেন অবশ্যই গরম ভাতে অল্প ঘি দেবেন। ঘি কিন্তু দারিদ্রতা নাশ করে, যার জন্য দেখবে সাধু সন্ত, কিংবা তুমি যদি নেপালে যাও, তুমি দেখবে নেপালে প্রত্যেকটায়, সে দুপুরে খাও রাতে খাও, যখনই খেতে যাবে কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে, প্রথমেই গরম ভাতে ঘি দেবে। আগেকার দিনে মানুষরা দেখবে ঘি গরম ভাতে খাবেই, এবং অনেকে নন বেঙ্গলি যারা আছেন তারাও দেখবে ঘিটাকে গরম ভাতে খাবে। সে রাজস্থান বলো, রাজস্থান তো মারোয়ারিদের বলো, গুজরাট বলো, যে কোনো জায়গায় ঘি হচ্ছে দারিদ্রতাকে নাশ করে। আচ্ছা, এই চারটে জিনিস যদি আমরা নিয়মিত করি, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, দাড়ি সেভ করে রাখা, এবং অল টাইম যাদের দারিদ্রতা যোগ চন্দনের পারফিউম ব্যবহার করা। আচ্ছা, আজকের মতন সময় আমাদের শেষ। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন এক পর্বে, নতুন এক অতিথির সাথে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যারা ভাবছেন সৌমেন বাবুর সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার রইলো, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।